নমস্কার প্রিয় দর্শক, আমার এই প্রতিবেদনের মধ্যে প্রবেশ করবার সময় আপনারা যে ছবির উপরে স্পর্শ করে ঢুকেছেন, সেই ছবিতে কি দেখলেন? আপনারা দেখলেন সিপিআইএম এর নেত্রী ডক্টর দীপশিতা ধর, তার হাত থেকে একদল নবীন প্রজন্মের ওই যে মানুষ বা তরুণ প্রজন্মের মানুষ, তারা সিপিআইএম এর কাস্তে হাতুড়ি তারা আঁকানো লাল ঝান্ডাটি তারা হাতে তুলে দিচ্ছেন সিপিআইএম নেত্রী দীপশিতা ধর, ডক্টর দীপশিতা ধর। এখন সিপিএম তো ক্ষমতায় নেই, পশ্চিমবঙ্গের বিধানসভায় তো তারা শূন্য, ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, কেন্দ্রের ক্ষমতায় রয়েছে বিজেপি। তাহলে পরে তৃণমূলের বা বিজেপিতে না গিয়ে এই যুব সমাজ, তরুণ প্রজন্ম, তারা হচ্ছে সিপিএম এর পাশে কেন, সিপিএম এর শক্তি বৃদ্ধিতে সহায়ক হচ্ছে কেন? এই বিষয়টায় বলবার জন্যই আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি প্রতিবেদন আকারে আমার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। যদি আপনাদের কাছে মনে হয় এই কথাগুলো বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, এই প্রতিবেদনটিকে অন্যান্যগুলোর মতো শেয়ার করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়। এখন যে কথা দিয়ে শুরু করলাম, আচ্ছা, সিপিআইএম পার্টির পেছনে যুব সমাজ কেন? যুব সমাজের থাকার কথা কোথায়? যুব সমাজের একটা সবসময় তাদের হচ্ছে সব থেকে বড় বিষয় কাজ করে তাদের মধ্যে, সেটা হচ্ছে শাসকের দিকে থাকার। শাসকের দিকে কেন থাকে যুব সমাজ, ছাত্র সমাজ? তারা এটা বিশ্বাস করে একটি সরকার তারাই পারে ছাত্র সমাজ, যুব সমাজের ভবিষ্যতে উজ্জ্বল করবার জন্যই হচ্ছে পদক্ষেপ গ্রহণ করতে। কি উজ্জ্বল হবে, কিভাবে উজ্জ্বল হবে? দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সুশিক্ষা গ্রহণ করানোর ব্যবস্থা করবে একটি সরকার, যে রাজনৈতিক দলগুলো সরকার পরিচালনা করছে সেই সরকার। এবং সুশিক্ষা গ্রহণের পর তারা একটি সরকারের যে নীতি হবে সেই নীতির মধ্য দিয়ে কিছু শিল্প কলকারখানা তৈরি হবে, এবং সরকারি ক্ষেত্র যেখানে রয়েছে সেখানে এই সুশিক্ষায় শিক্ষিত মানুষগুলো সরকারি ক্ষেত্রে চাকরি করবে, শিল্প কলকারখানায় চাকরি করবে, সেখান থেকে অর্থ উপার্জন করে তারা আর্থিকভাবে সচ্ছল হবে, এবং আর্থিক সচ্ছলতার মধ্য দিয়ে তারা পরিবার পরিজনকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে দিন গুজরান করবেন, এবং সামাজিক উন্নয়ন ঘটবে ধীরে ধীরে। আর্থিক উন্নয়ন মানে যুব সম্প্রদায়ের হাতে অর্থ মানেই সামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন। একটা রাজ্যের যুব সমাজের হাতে যদি অর্থ না থাকে বা মানুষের হাতে যদি অর্থ না থাকে, তাহলে একটি সমাজের আর্থিকভাবে উন্নয়ন সম্ভব নয়। স্বাভাবিকভাবে যুব সমাজের হচ্ছে একটি প্রবণতা থাকেই শাসক দলের দিকে হচ্ছে তারা ঝুঁকে থাকে, এটি স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়। যেভাবে ছিল বামফ্রন্ট সরকারের দিকে, কারণ বামফ্রন্ট সরকার এই কাজগুলো তারা মনোযোগ সহকারে করত। কর্মসংস্থান, শিল্প কলকারখানা, কৃষি ব্যবস্থা ব্যাপক উন্নয়ন এটা করতে পেরেছিল বলেই বামপন্থীদের সঙ্গে যুব সমাজের একটা বড় অংশ সবসময় তাদের সঙ্গে থাকতো, তাদের উপরে বিশ্বাস রাখতো। কিন্তু এখন এখন যুব সমাজ সিপিএম পার্টির পাশে কেন? এই কারণেই যে তারা যে আশা ভরসাটা করেছিল, যে বিশ্বাসটা রেখেছিল, একদিকে তৃণমূল কংগ্রেস আর একদিকে বিজেপি, কেন্দ্রের বিজেপি রয়েছে সরকারে, রাজ্যের তৃণমূল কংগ্রেস, তারা কেউই এই যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে, কারণ তারা শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে পারেনি। আমাদের রাজ্যের কথা যদি হয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ, সেটা প্রমাণিত হয়েছে। অন্যদিকে হচ্ছে শিল্প কলকারখানা গঠন করতে পারেনি, কারণ তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতির দ্বারাই সরকার পরিচালিত হচ্ছে। এই তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতি দ্বারা সরকার পরিচালিত হতে গিয়ে এমন কোনো নীতি গ্রহণ করতে পারেনি যে নীতির মধ্য দিয়ে আমাদের রাজ্যে কিছু শিল্প কলকারখানা গড়ে উঠতে পারে, যার মধ্য দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে। অন্যদিকে যে সরকারি সংস্থাগুলো রয়েছে রাজ্যের হাতে, সেই সরকারি সংস্থায় দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করতেও ব্যর্থ হয়েছে এই সরকার। সেই কারণেই যে সমস্ত মানুষ চাকরি পেয়েছিল তাদেরও চাকরি চলে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে থাকা তো দূরের কথা, পরিবার পরিজন নিয়ে তারা রাস্তায় বসেছে, সামনে অন্ধকার দেখছে। প্রায় 26,000 চাকরি চলে গেল, এখনো প্রায় 32,000 প্রাইমারির চাকরি থাকবে কি থাকবে না সেটা নিয়ে এক চরম নিশ্চয়তার মধ্যে রয়েছে, কারণ সেই বিষয়টা হাইকোর্ট থেকে চাকরি আপাতত বাঁচলেও সেই কেসটা সুপ্রিম কোর্টে চলে গেছে, যেটা আমরা জানতে পারি। সুপ্রিম কোর্টে কি নির্দেশ দেবে? যে দুর্নীতির কারণে 26,000 চাকরি চলে গেল, সেই ধরনের একই ধরনের দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট দুরকম নির্দেশ দিতে পারে না। স্বাভাবিকভাবেই ওই 32,000 চাকরি যাবে কি যাবে না এই বিষয়ে একটা সংশয় তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের বেকার যুব সমাজ তারা এই রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি বেজায় ক্ষুব্ধ। আর এই ক্ষুব্ধ হয়েই তৃণমূল এবং বিজেপির উপর তৃণমূল কংগ্রেসের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। জনসমর্থনের দিক থেকে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের দেউলিয়া হয়ে উঠেছে। এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। বুঝতে পেরে কোন পথে যাচ্ছে সেটা বলছি আপনাদের, নিশ্চিত আসবো। অন্যদিকে বিজেপি শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং ভ্রান্ত নীতির ফলে রাজ্যের মানুষ তো ক্ষতিগ্রস্ত।
এই রাজ্যের একটা বেকার বড় অংশের যুব সমাজ, তরুণ প্রজন্ম তারা মনে করেছিল হয়তো এবার বিজেপি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলো কিছু লোকের চাকরি দিতে পারবে, কারণ কেন্দ্রের বিজেপি যে প্রধান রয়েছেন নরেন্দ্র মোদী সরকারের প্রধান, তিনি বলেছিলেন বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু চাকরি দিতে ব্যর্থ হয়েছে, বছরে 2 কোটি লোকের চাকরি দিতে ব্যর্থ হয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকারও। স্বাভাবিকভাবেই বিজেপির উপর থেকে মানুষ, এই যুব সমাজ তরুণ প্রজন্মের আশা ভরসা সবকিছুই চলে গেছে। অন্যদিকে একদিকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি, অন্যদিকে প্রতিনিয়ত দ্রব্যমূল্য হু হু করে বেড়ে চলেছে। স্বাভাবিকভাবে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। ক্রয় ক্ষমতা করলে কি হয়, পরিবার পরিজনের যে সমস্ত চাহিদা, সেই চাহিদা পূরণ করতে ঠিকমতো পারবে না। পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সঠিক মতো আহারও পর্যন্ত মুখে তুলে দিতে পারবে না পরিবার পরিজনদের। এরকম অবস্থার মধ্যে পড়েছে এই রাজ্যের মানুষ, দেশের একটা বড় অংশের মানুষ। স্বাভাবিকভাবেই এই দুই সরকারের প্রতি বেজায় ক্ষুব্ধ, কারণ তাদের যে চরম ব্যর্থতা। একদিকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বিজেপি পরিচালনা করছে, বিজেপির ব্যর্থতা। অন্যদিকে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল, তারা সরকার পরিচালনা করছে, তাদের তৃণমূলের ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে রাজ্যের মানুষ এই দুটো সরকারের প্রতি, দুটো রাজনৈতিক দলের প্রতি বেজায় ক্ষুব্ধ। দুটো রাজনৈতিক দলের উপর থেকে মানুষের আশা ভরসা বিশ্বাস ক্রমাগতভাবে কমে গেছে, আশা ভরসা নেই বললেই চলে। আর এই ব্যর্থতা ঢাকবার জন্যই তো তৃণমূল এবং বিজেপি উভয় দলই সাম্প্রদায়িক রাজনীতি করা শুরু করেছে বলেই অভিযোগ করে। দুটোই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার জন্য উঠে পড়ে লেগেছে। আর আমাদের রাজ্যের ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু হয়েছিল 2011 সালে বামফ্রন্ট সরকারের পরাজয়ের পর। তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার হলো, যার মাথায় বসে রয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেই সময় থেকে শুরু হয় বিজেপি এবং আরএসএস এর শক্তি বৃদ্ধি পেতে সহায়ক হয় আমাদের রাজ্যে। আরএসএস তার শাখা প্রশাখা বৃদ্ধি করতে থাকে, বিজেপি তার শক্তি বৃদ্ধি করতে থাকে। ধীরে ধীরে বিজেপি প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমাদের রাজ্যে আত্মমর্যাদা আত্মপ্রকাশ করে। কিন্তু বিজেপি তাদের নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্যই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করে দিয়েছে, হিন্দু মুসলিমের রাজনীতি। হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে একটি বিদ্বেষ তৈরি করা, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে হিন্দুদের সম্প্রদায়ের মানুষের প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাবে তৈরি করে দিয়ে একটি যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা বিনষ্ট করবার উপযোগী হয়ে উঠেছে, বিনষ্ট হতে বসেছে, বিনষ্ট প্রায় হয়েই গেছে। যেটা ছিল না আমাদের রাজ্যে 2011 সালের আগে। 2011 সালের আগে দীর্ঘ 34 বছর আমাদের রাজ্যে প্রত্যেকটি ধর্মের মানুষ, একটি ধর্মের মানুষের সঙ্গে আরেকটি ধর্মের মানুষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, একটি ভ্রাতৃত্ব বোধ ছিল, একটি হৃদ্রতাপূর্ণ অবস্থা তৈরি ছিল, সেই জিনিসটা আস্তে 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 ধ্বংস হয়েছে আমাদের রাজ্যেও। শুধু এখানেই তো থেমে থাকেনি, এটা শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মধ্যেও এই ধরনের সম্প্রীতি নষ্ট হতে শুরু করেছে, ভ্রাতৃত্ববোধ নষ্ট হতে শুরু করেছে। সম্প্রতি আপনারা যদি ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে লক্ষ্য করেন, দুটো রাজনৈতিক দলের মধ্য দিয়ে একটি অংশের মানুষ মতুয়াদের মধ্যে দুটো দলে বিভাজন করে দিয়ে তাদের মধ্যে একটা মারামারি হানাহানি তৈরি করা, একটা দূরত্ব তৈরি করা, ভাগাভাগি তৈরি করে দেওয়ার পরিকল্পনা হয়ে গেছে অলরেডি। এটা ছিল না 2011 আগে। স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ এই দুটো রাজনৈতিক দলের উপরে ক্ষুব্ধ, কারণ রাজ্যের বেকার যুব সমাজ এটা বুঝতে পেরেছে, কারণ তারা শিক্ষা অর্জন করেছে, তারা এটা বুঝতে পারছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে আর যাই হোক শিল্প কলকারখানা হতে পারে না, ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে আর যাই হোক নারীদের সুরক্ষা দেওয়া যায় না, ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা এটা গঠন করা যায় না, ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যায় না। এটা রাজ্যের যুব সমাজ, তরুণ প্রজন্ম বুঝতে পারল। সেই কারণেই তরুণ প্রজন্ম শুধু নয়, এরা প্রত্যেকটি অংশের মানুষ লাল ঝান্ডা কাঁধে তুলে নিতে চাইছে এবং সিপিএম পার্টির পাশে এসে সিপিএম পার্টির শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়ে উঠেছে। শুধু নবীন প্রজন্ম নয় তো, আমাদের রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ, মহিলারাও, শ্রমিক কৃষকরা তারা তো শোষিত বঞ্চিত হচ্ছেই, এটা আপনারা প্রত্যেকেই জানেন। অন্যদিকে নারীরা আজকে অসুরক্ষিত, নারীরা সুরক্ষাহীনতায় ভুগছে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন। এই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, অনেক বড় হয়ে যাবে। আর যে সমস্ত নারীরা তৃণমূল কংগ্রেসে মনে করতো নারী সমাজ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তারা তৃণমূল কংগ্রেসের পকেটের ভোট, তারা তৃণমূল কংগ্রেসের কাছের মানুষ, সেটা আর হচ্ছে না বলেই মনে করা হচ্ছে এই নারী সমাজও তৃণমূলের পাশ থেকে সরে গেছে। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রাপক একজন মহিলা, সে দেখছে 1000 টাকা ভাতা হিসেবে যদি 1200 টাকা 2000 টাকা পেয়েও থাকে, 2000 টাকা 1200 টাকায় তার সংসার প্রতিপালন হবে না। অন্যদিকে তার যে সন্তান, তার দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারছে না,
হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষা ব্যবস্থা সরকারি বিনা খরচায় সরকারি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রাপক ওই মহিলার সন্তান। বঞ্চিত হচ্ছে যেটুকু শিক্ষা গ্রহণ করেছে, শিল্প কলকারখানা না থাকার কারণে, দুর্নীতিমুক্তভাবে সরকারি ক্ষেত্রে চাকরি দিতে না পারার কারণে ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা, তার সন্তান চাকরি থেকে বঞ্চিত। ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার মেয়ে সন্তানটি যখন বাড়ির বাইরে যাচ্ছে কাজের তাগিদে কোনো কাজকর্ম করবার জন্য, সে সুরক্ষিতভাবে ঘরে ফিরতে পারবে কিনা এটাকেও ভাবতে হচ্ছে আমাদের রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের, যেটা ভাবতে হতো না 2011 সালের আগে। স্বাভাবিকভাবেই এই লক্ষ্মীর ভান্ডার প্রাপক নারী সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, কৃষক, ক্ষেত মজুর, প্রত্যেকটি অংশের মানুষ তৃণমূলের কংগ্রেসের পাশ থেকে সরে যাচ্ছে, বিজেপির পাশ থেকে সরে আসছে। বিজেপি তো রাজনৈতিকভাবে ধর্মীয় মেরুকরণ রাজনীতি করবার ফলে ধীরে ধীরে তারা রাজনৈতিকভাবে দুর্বল হয়েছে। মানুষ জনসমর্থন প্রত্যাহার করে নেওয়ার পরে বিজেপি রাজনৈতিকভাবে দুর্বল হওয়া শুধু নয়, তাদের রাজনৈতিক রক্তক্ষরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জনসমর্থন হারিয়ে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। আর বামপন্থীরা বারবার বলেছে এই শিল্প কলকারখানা তৈরি, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, এইগুলো করবার জন্য ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে। কৃষকের ন্যায্য ফসলের দাম, নারীর সুরক্ষা, গণতান্ত্রিক বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, এর দাবিতে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে। এই বামপন্থীরা এই নতুন প্রজন্মের যে তরুণ প্রজন্মের যে নেতৃত্ব উঠে এসছে, নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে এসছে, যাদের উপর বিশ্বাস রাখতে শুরু করেছে এই যুব সম্প্রদায়ের মানুষ, এই তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, যুব সমাজ, তারা মনে করছে এরাই আমার বন্ধু, কারণ এরা দুর্নীতি থেকে শত যোজন দূরে থাকে, দুর্নীতি এদের স্পর্শ করতে পারে না, আপোষহীন লড়াই করে চলেছে দুর্নীতির বিরুদ্ধে। এবং এরা চাইছে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতিমুক্ত হচ্ছে সমস্ত বিষয়। স্বাভাবিকভাবেই এরাই একমাত্র পারে লাল ঝান্ডা কাঁধে নিয়ে, মানুষ এরা বিশ্বাস করতে শুরু করেছে। একমাত্র মাথার উপরে যে সংকটের দুর্নীতি এবং ভ্রান্ত নীতির পরে রাজ্যের মানুষের মাথায় এক সংকটে যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, এই বোঝা নামাবার ক্ষেত্রে প্রধান কাজ করতে পারে এই হচ্ছে লাল ঝান্ডাধারী এই সিপিএম পার্টির যুব সমাজ, সিপিএম পার্টির নতুন তরুণ নেতৃত্ব, প্রবীণ নেতৃত্ব, এদের দ্বারাই সম্ভব রাজ্যের মানুষ, বেকার যুব সমাজের সমস্ত চাহিদা পূরণ করা, নারী সুরক্ষা দেওয়া, শিল্প কলকারখানা তৈরি করবার ক্ষেত্রে। যদি এই লড়াইয়ের মধ্য দিয়ে এই শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেখান থেকে যদি সরে না আসে, দুর্নীতির পথে যদি পরিবর্তন না করে, লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এই যে ভ্রান্ত নীতি পরিবর্তন করে সঠিক নীতি যদি গ্রহণ না করে, তাহলে পরে এই সরকারটাকেই বদলে দিতে হবে। এই স্লোগান তুলেছে সিপিআইএম পার্টির তরুণ প্রজন্মের নেতৃত্বরা। স্বাভাবিকভাবেই এই স্লোগানে গলা মিলিয়েছে রাজ্যের তরুণ প্রজন্মের মানুষ, যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর থেকে শুরু করে রাজ্যের মহিলা সমাজ, তারাও এই স্লোগানের সঙ্গে গলা মিলিয়ে বলছে এই সরকারকে পরিবর্তন করতে হবে। এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গ থেকে দুর্বল করতে পারলেই রাজ্যের মানুষের মুক্তি। এই স্লোগানটাকে তারা মাথায় রেখে তারা ধীরে প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো জায়গায় সিপিএম পার্টির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে। সিপিএম পার্টির মিছিল মিটিং দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কালো মাথা লাল ঝান্ডার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে সিপিএম পার্টির একটি কর্তব্য আছে, মানুষ যখন এদের উপরে বিশ্বাস হারিয়ে, তৃণমূল এবং বিজেপির উপরে বিশ্বাস হারিয়ে আবার যখন লাল ঝান্ডার পতাকার পাশে এসে দাঁড়াচ্ছে, লাল ঝান্ডাকে শক্তি বৃদ্ধি করতে সহায়ক হয়ে উঠছে, তখন তাদের এই বিশ্বাসটাকে মর্যাদা দিয়ে, তাদের দাবিকে মাথায় রেখে তাদেরকে নিয়েই লড়াই আন্দোলন করতে হবে। যুব সমাজের যে দাবি রয়েছে কর্মসংস্থান, শিল্প কলকারখানা, ছাত্র সমাজের যে দাবি রয়েছে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, নারী সমাজের দাবি রয়েছে নারী সুরক্ষা এবং তার সন্তান সন্ততিদের কাজের ব্যবস্থা, শ্রমিকের রয়েছে ন্যায্য মজুরি, কৃষকের রয়েছে উৎপাদিত ফসলের দাম, ক্ষেত মজুরের ন্যায্য মজুরি। এই দাবি নিয়ে, এইগুলোকে দাবি নিয়ে ধারাবাহিক লড়াই আন্দোলন যদি করতে পারে, এই অংশের মানুষের বিশ্বাসটা তাদের উপরে থেকে যাবে এবং 2026 সালে বিধানসভা নির্বাচনে একটা ব্যাপক সাফল্য পেতে চলেছে। এ নিয়ে কোনো আর সন্দেহ নেই। রাজনৈতিক মহলের একটা বড় অংশ, রাজনৈতিক বিশ্লেষক এটাই কিন্তু মনে করছে 2026 সালে বিজেপিকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তর শক্তি হিসাবে উঠে আসতে চলেছে সিপিআইএম পার্টি, বামপন্থীরা, এবং প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে এই বামপন্থীদের, সিপিআইএম এর নেতৃত্বে বামপন্থীরা। এটাই কিন্তু একদম অবধারিত, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।